বিসমিল্লাহিররহমানিররহিম। অধ্যকার সভার সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় অঙ্গ কল্যাণ সমিতির একজন কাউন্সিলর। এই যে আমরা যে পদ্ধতি পাই যে পরিষেবা এবং আমাদের স্থানীয় পর্যায়ে আমাদের উপস্থিত সভার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ঢাকা থেকে আগত 40 লক্ষ অন্ধের প্রতিনিধি, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব জনাব আইবুল হামদান, অ্যাডভোকেট সাথে উপস্থিত এক্সিকিউটিভ বোর্ডের মেম্বার জরিনা ম্যাডাম, সেন্ট্রাল কমিটির কোষাধ্যক্ষ হারুন সাহেব, দূর দূরান্ত থেকে আগত দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দীর্ঘ 40 বছরের বেশি দিন ধরে তৈমুর আলম খন্দকার অন্ধদের সাথে জড়িত। আমি নতুন আগমন, আপনাদের কাছে আমি শিশু। আমি 17 সালে ওনার সাথে মিট করি। 17 সালের পর থেকে ওনার কাছ থেকে শীতবস্ত্র, সাদা ছুরি, ঈদ সামগ্রী আমি আদায় করেছি আপনাদের জন্য। ওনার কাছ থেকে শুনেছি পূর্বে কিছু ব্লাইন্ডদের নিয়ে উনি সমাজ করেছে, তাদের সাথে বনিবত না হওয়ায় উনি নারায়ণগঞ্জের কৃতি সন্তান হয়ে সেই ক্রান্তিগঞ্জে অন্তরে জায়গা করে দেয়। নারায়ণগঞ্জে আপনি আমাদের অভিভাবক, আমাদের প্রতি আপনি রাগ করতে পারেন না। বিগত নির্বাচনের সময় উনি বলেছে টমটম, ঠেলা গাড়ি, রিক্সাওয়ালাদের নেতা, অন্তরের নেতাকে আপনি ছিলেন না, একবার অস্বীকার করতে পারবেন? পারবেন না। আপনি ইউটিউবে দেখেছি, টিভিতে দেখেছি স্যার, আপনি বলছেন। আমি চাই স্যার, আপনি কথা দিয়েছিলেন, প্রতি বছর কথা দিয়ে দেখেন, কিন্তু কথা রাখেন না। আপনি নারায়ণগঞ্জের অন্তদের রিহ্যাবিলিটেশন করবেন। কিভাবে রিহ্যাবিলিটেশন করবেন? স্যার, একটা ছড়ি দিয়ে, একটা কম্বল দিয়ে, এক প্যাকেট খাবার দিয়ে রিহ্যাবিলিটেশন হয় না। মাস শেষে দেখা যায় একজন বাড়িওয়ালা একজন অন্ধকে ঘাট ধরে তারা ভাড়ার জন্য বাড়ি থেকে বের করে দেয়। আপনি যদি স্যার এই কমিটিটা ফিল আপ করে, কমিটির সবার সংযোগে অর্থ কালেকশন করে প্রতি বছর অন্তত 2 জন অন্ধকে যদি রিহ্যাবিলিটেশন করেন, আপনি যদি আর 10 বছর বেঁচে থাকেন স্যার, 20টা অন্ধ রিহ্যাবিলিটেশন হবে। 1 বছর বেঁচে থাকলে 2টা অন্ধ রিহ্যাবিলিটেশন হবে স্যার। আপনি এই পর্যন্ত অন্ধদের রিহ্যাবিলিটেশন করেন নাই। আমি বলছিলাম, গত বছর বলছি, স্যার যদি রিহ্যাবিলিটেশন করে ইন্তিকাল করে, আপনারা আমার সাথে স্যারের পানি দখল করবেন, করবেন না? আমাদের সাথে টিভি থাকবে, প্রিন্ট মিডিয়া থাকবে। তৈমুর আলমের ওসিয়ত তার মেয়েদেরকে বলেছে, আমার যত সম্পদ আমি হুইল করে দিয়েছি, এই সম্পদের উৎপাদিত অর্থ দরিদ্রের পিছনে ব্যয় হবে, এবং ব্যয় করেছে। যেমন উনি মালদায় বাজার করে দিয়েছে, মাদ্রাসা করে দিয়েছে, রোকেয়া স্কুল, খন্দকার রোকেয়া স্কুল করে দিয়েছে। বছর বছর অনাথ বাচ্চাদের মাঝে বিনামূল্যে বই বিতরণ, বস্ত্র বিতরণ ইত্যাদি করে থাকে। আমি বলছিলাম স্যার, জাতীয় অন্ধ কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ ব্রাঞ্চের নামে একটি আয়ের উৎস করেন। এর আয়ের উৎস দিয়ে অন্ধদের কল্যাণ হবে, আপনার পকেট থেকে দিতে হবে না। স্যার কিছুটা রাজি হলেও অন্যান্যরা পিছিয়ে পাও দিয়েছে। আপনাদের বলি, এই দিবসটা আরো 3 মাস আগে হয়, অক্টোবরেই হয়। স্যার আমাকে সেক্রেটারিকে বলছে, যে নামদারি সেক্রেটারি আবুল কালাম আজাদ এলএলবি বলছিলাম,
ওনাকে বলছিল মুসলমানের যেমন কুরবানির ঈদ, রমজানের ঈদ, অন্ধদের সাদা ছড়ি বিতরণ এরকম একটা উৎসবটা তুমি পালন করে দাও। উনি এখানে বলেছে আমি হিন্দুদের পূজা নিয়ে ব্যস্ত আছি, সেই পূজা এখন আছে, আজকে উপস্থিত নাই। উপস্থিত নেই, এটা ওই মানে আজকে পূজা করতেছে। ভাইয়েরা আমার, আমরা নারায়ণগঞ্জবাসী তৈমুর আলমের খন্দকারের উসিলায় আইয়ুব আলী হাওলাদারকে আজকে আমাদের মাঝে পেয়েছি। আপনারা খুশি না খুশি? খুশি। আইয়ুব আলী হাওলাদারের নিকট আমার আকুল আবেদন, এই মঞ্চে আমি আশা করি আপনি নারায়ণগঞ্জের অন্ধদের কল্যাণার্থে কিছু ঘোষণা করে যাবেন। নারায়ণগঞ্জের অন্ধরা অনেকেই অসুস্থ হয়ে পড়েছে, যারা অর্থনৈতিক অভাবে চিকিৎসা করতে পারে না, ঘরে বাজার নাই, আপনি অর্থনৈতিক একটা ঘোষণা করে যাবেন, যেটা তৈমুর আলম খন্দকারের মাধ্যমে আমরা পাইতে চাই, অন্য কোনো মাধ্যমে আমরা পাইতে চাই না। আপনারা কি বলেন? আমি কি বলবো, আরো বলবো ভাই না থামবো? আমি থামি আজান দিবে ভাই, আজকে আর বলবো না। আগামী স্টেজে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ তৈমুর আলমের চেয়ে তার মেয়ে মারিয়াম খন্দকার, ব্যারিস্টার মারিয়াম খন্দকার লন্ডনে থেকে এক গর্ভধারিণী ওই অন্ধ মেয়ের প্রসব সময়ে কালীন 10,000 টাকা আমার মোবাইলে দিয়েছে, সেই টাকাটা আমি ব্যয় করেছি তার কাছে। আপনারা ওই মারিয়াম খন্দকারের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ বেশি করবেন ওনার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব, বাংলাদেশের 40 লক্ষ অন্ধদের নয়নমণি, আমাদের পূর্বদিনের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত জনাব আইয়ুব আলী হাওলাদার সাহেব, জনাব আইয়ুব আলী হাওলাদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 21শে ডিসেম্বর 2024। এই ডিসেম্বর মাসটা কিন্তু আমাদের একটা প্রতিবন্ধী দিবস আছে, সেটা চলে গেছে প্রতিবন্ধী আন্তর্জাতিক দিবস 3রা ডিসেম্বর। 15ই অক্টোবর হলো বিশ্ব সাদা ছেলের নিরাপত্তা দিবস, এটা হলো দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য শুধু। আর এই আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস সারা বিশ্বের সকল প্রকার প্রতিবন্ধী, 12 প্রকারের প্রতিবন্ধী আছে পৃথিবীতে। তার মধ্যে অটিজম একটা, শারীরিক একটা, আর দৃষ্টি একটা, 3টার নামই উল্লেখ করা হয় থাকে। আজকে অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান, যা আমাদের তৈমুর আলম স্যারের নেতৃত্বটা হয়েছে, সেই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সবার সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর সাহেব উপস্থিত, আমাদের সকলের পরিচিত, সারা বাংলার পরিচিত সেই অত্যন্ত শিক্ষার্থী সম্পন্ন ব্যক্তি জনাব তৈমুর আলম খন্দকার, জনাব খন্দকার শাহজাহান, জনাব মোহাম্মদ আলহাস হোসেন, জনাব আমির হোসেন, দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল হক, দৃষ্টি প্রতিবন্ধী সহ আমাদের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কার্যনির্বাহী পরিষদের 2 জন সদস্য উপস্থিত আছে, আনোয়ার দেওয়ান, জরিনা খাতুন সহ সকল দৃষ্টি প্রতিবন্ধীদেরকে জানাচ্ছি আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের আজকের এই সাদাছড়ি গ্রহণের জন্য যে অংশগ্রহণ করছেন, এই জন্য আমি আমার দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনেরা, তৈমুর আলম স্যারের সাথে অবশ্য আমার অল্প দিনের পরিচয়, এই গত মাসখানেক আগ থেকে ওনার সাথে আমার পরিচয়, তবে ওনার নাম শুনেছি যথেষ্ট, কিন্তু ওনার সাথে আমার
ফেস টু ফেস পরিচয় হয়নি। তো যাই হোক, পরিচয় হয়েছে, খুব ভালো লাগছে। এবং উনি যে খ্যাতি সম্পন্ন, এটা কিন্তু আমি আগের থেকে জানি, এটা আরো আগের থেকে জানি। তবে আমি বেশি পরিচিত হয়েছি, উনি একটা মেনাজের মামলা পরিচালনা করছে, আমি ছিলাম সেটার বিবাদী। সেই থেকে মেনাজের দৃষ্টি প্রতিবন্ধী। জি, তো আল্লাহর রহমতে মামলা আমি জিতছি। তো তৈমুর আলম স্যার মনে হয় মেনাজের ভালো গাইড করে নাই, কারণ উনি বুঝতে পারছে যে মেনাজ কোন প্রকৃতির লোক। তো আমি বলতে চাই, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে নারায়ণগঞ্জের দৃষ্টি প্রতিবন্ধীরা না, সকল বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের ঐক্য হওয়া উচিত। যদি ঐক্য না হয়, আমির হোসেন বলেছেন যে তৈমুর আলম স্যারকে বলেছিলাম যে দৃষ্টি প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য, আসলে দৃষ্টি প্রতিবন্ধীদের ঐক্য হওয়া উচিত। এই ঐক্যতা ধরে রাখার জন্য লিডারদের, যারা লিডার শ্রেণীর দৃষ্টি প্রতিবন্ধী আছে, তাদের যে মতানৈক্যের রয়েছে, এটা তাদের দূর করতে হবে। এটা দূর ছাড়া কিছু করা যাবে না। নারায়ণগঞ্জে আমার জেলা শাখা আছে, আমি 2 বার এসেছি আব্দুল হকের নেতৃত্বে, আর একবার এসেছিলাম আনোয়ার দেওয়ানের নেতৃত্বে। এখানে বিভিন্ন জেলার দৃষ্টি প্রতিবন্ধী সেখানে ঘাঁটি রয়েছে, তো যার ফলে এই মতনৈক্যটা। তবে আমির হোসেনকে বলবো, আব্দুল্লাহকে বলবো যে আপনারা এই মতনৈক্যটা দূর করেন। দেলোয়ার, আমাদের আনোয়ার দেওয়ান সাহেব আছেন, এবং যারা অন্যান্য তৃণমূল পর্যায়ের দৃষ্টি প্রতিবন্ধী আছেন, আপনাদের এই মতনৈক্যটা দূর করতে হবে। আর দৃষ্টি প্রতিবন্ধীদের একটু সাধারণত এরা সন্দেহ প্রবণ, এর কারণ আছে, এর কারণ অনেক। যারা চোখে দেখে না, তাদের মনে একটু সন্দেহ থাকার অনেক কারণ, কারণ এরা ঘাত প্রতিঘাত খেতে খেতে বড় হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীরা না, সকল প্রতিবন্ধীরাই পরিবার থেকে বৈষম্যের শিকার হয়েছে। কি সত্যি কিনা? তাদের বাপ মা দেখতে পারে না, ভাই ব্রাদার দেখতে পারে না। আর কোন ঘরে একটা প্রতিবন্ধী বাচ্চার জন্ম নিলে তার বাবা মা মনে করে আমার ঘরে টাকার কলস জন্ম নিয়েছে। ছোট থেকেই তাদেরকে ভিক্ষায় নামাই দেয়। সেই থেকে তারা বড় হয়, বড় হয়ে তাদের আসলে আচরণগত দিক, আদব কায়দা শিখতে তারা আসলেই কম সক্ষম নন। আমরা আশা রাখি যে এই যে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে, এই যে আলোচনা হচ্ছে, এর থেকে অনেকটা তারা শিক্ষা লাভ করে এখন তারা মোটামুটি লিডার পর্যায়ে চলে আসে। তারপরে তারা মোটামুটি ভাবে এখন ভালোভাবে চলছে। কিন্তু আগেই আমি অনুরোধ করব, নারায়ণগঞ্জের সকল দৃষ্টি প্রতিবন্ধীরা যেদিন ঐক্য হবে, সেই দিনই তৈমুর আলম খন্দকার বুক ফুলিয়ে বলতে পারবে যে আমি দৃষ্টি প্রতিবন্ধীদের ঐক্য করতে সক্ষম হয়েছি। আপনারা চিন্তা করেন নারায়ণগঞ্জে কত দৃষ্টি প্রতিবন্ধী আছে, অনেক আছে। ঢাকাতেও অনুরূপ অবস্থা। আমাদের বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান জনাব তৈমুর আলম খন্দকার সাহেব আছেন। আপনারা জানেন না, বিএনএসবির দুর্ঘটনা, বিএনএসবির সম্পদ হাতছাড়া হয়ে গেছে, সেটাও আমরা নেতৃত্ব দিচ্ছি। এবং আমাদের এই তৈমুর আলম খন্দকার স্যারও আমাদের পক্ষে আছেন, এটা তৈমুর আলম স্যারের মুখ থেকে শুনতে পারবেন। তবে আমরা চাই দৃষ্টি প্রতিবন্ধীদের ঐক্য। আমি আমার সংস্থা থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, তারপরে আপনার হকারি সাহায্য, ক্ষুদ্র ব্যবসা পুনর্বাসনের জন্য সেলাই মেশিন কিনা দিয়েছি, নারায়ণগঞ্জেও দিয়েছি 2-3 জন, অবশ্যই 2-3 জনকে দিয়েছি, কিন্তু আসলে তারা করে না। আর দৃষ্টি প্রতিবন্ধীরা এখন এমন হয়ে গেছে, তারা নেশা হয়ে গেছে, ভিক্ষা তাদের একটা নেশা। এটা সব প্রতিবন্ধীরাই। আপনি একটা প্রতিবন্ধীকে কত টাকা দিয়ে আপনি পুনর্বাসিত করতে পারবেন? আমি আমার একটা ক্ষুদ্র মানে অভিজ্ঞতা বলি। যাত্রাবাড়ি থেকে একটা অন্ধ মহিলা গেছে, মহিলা যে সাহায্য চাচ্ছে। আমি আমার মনে মনে ধারণা করলাম ধরো একটা রিক্সা কিনে দেবে। তো রিক্সা কিনে দিলে ও ডেইলি 200 টাকা পাবে। তা আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপা আপনার কত টাকা মাসে দরকার? আমার মাসে 15,000 টাকা দিলে হবে। তো 15
70,000 টাকা আমি দিব। একটা রিক্সা যদি 200 টাকা আসে, আমার এই নিয়তটা ছিল, কিন্তু তাদের চাওয়া পাওয়া আর শেষ নেই। আপনি এখন একটা অন্তরে আপনি 2 লাখ টাকা দেন, দেখবেন ওই 2 দিন পরে রাস্তায় নামছে। তবে নবীর শিক্ষা করোনা ভিক্ষা, এই ভিক্ষা বৃত্তি দূর করতে হবে। এই ভিক্ষা যদি আপনারা বন্ধ না করেন, আপনাদেরকে কেউ ভালো চোখে দেখবে। ভিক্ষা বন্ধ করার কিছু প্রক্রিয়া, আপনারা হকারি ব্যবসা করেন, আপনাদের ছেলে মেয়ে আছে তাদের দিয়ে আপনার চা ব্যবসা করেন, হ্যাঁ বিভিন্ন ব্যবসা আছে করেন। আমি আইয়ুব কথা দিচ্ছি, যদি ভিক্ষা বন্ধ করেন, আমি আমার সংগঠন থেকে আপনাদেরকে সহযোগিতা করব। পাশাপাশি আমাদের এই জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান তৈমুর আলম স্যার আছেন, তিনিও আপনাদের করবেন। কিন্তু কথা দিতে হবে যে আমি ভিক্ষা করব না, এটা মনিটরিং সেলে থাকবে। যদি ভিক্ষা করেন আপনাদের নিয়ে যাব, আপনাদের দেহ জিনিস আমরা নিয়ে যেতে বাধ্য হই। যদি আপনারা এই মর্মে প্রতিজ্ঞা করে, এই যে আমির হোসেন আছে, আনোয়ার দেওয়ার আছে, এদের মাধ্যমে আসতে পারেন, 50 না আমি 1 লাখ দেব, আমি 1 লাখ দেব। কিন্তু আমি ভিক্ষাও করবেন আর আমি টাকাও দেবো, এটা আমি দেব, এটা আমি দেব না। ভিক্ষা যদি 2 জন বন্ধ করে, আমি 2 জনকে দেব, কিন্তু সেটা বাস্তবায়ন করতে হবে, অন্যথায় নয়। ভিক্ষায় যদি করেন তাহলে আবার আমি সহযোগিতা করব। এই যে চিকিৎসা ভাতা আমি বহু দিয়েছি, সারা বাংলায় দিচ্ছি। আগামীকাল আমার 44টা জেলা শাখার প্রতিনিধিরা আসবে মিটিংয়ে, এবং বিএনপির কেন্দ্রীয় নেতা থাকবে আমার চিফ গেস্ট। ইনশাল্লাহ আমি এই বাজেটে আপনাদের বিষয় চিন্তা করব। আর নারায়ণগঞ্জ যেহেতু তৈমুর আলম স্যার আছে, আমরা এখানে একটা কেন্দ্রীয় সভা করা যায় কিনা এই বিষয়ে তৈমুর আলম স্যারের সাথে আমরা আবার কথা বলবো, কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। সকলে অনেকেই কৃতজ্ঞ, তো সকলকে আমি ধন্যবাদ দিয়ে এবং আমার এই বক্তব্য শোনার জন্য, নীরবতা পালন করার জন্য, অনুষ্ঠানকে সুশৃঙ্খল করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বক্তব্য রাখবেন অসভার সভাপতি জনাব সাইলেন্ট প্লিজ, জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সাহেব, যিনি এবার আমাকে নিয়ে যে সাদা ছড়ি ক্রয় করে সাদা ছড়ি অন্ধদের জন্য জোগাড় করে দিয়েছে, যে সাদা ছড়ি দিয়ে আমরা পথ নির্ণয় করে চলাফেরা করি। আমার ভাষায় আমি বলি, দিস ইজ দ্য সেকেন্ড আইস ফর এ ব্লাইন্ড ম্যান। একটা ব্লাইন্ড ম্যানের দ্বিতীয় চক্ষু বলে আমি এটা আমার ভাষায় আমি আখ্যায়িত করি। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিশেষ অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি অনেক ক্লান্ত। আমার বাড়ি হলো বিসিকে। এই বিসিকের আশেপাশে যারা আছে আপনারা সবাই অনেকেই জানেন যে বিসিকে একটু শ্রমিক অসন্তোষ দেয়। ওই এলাকার লিডারশিপ হিসেবে ওইখানে আমাদের কিছু দায়িত্ব আছে। এই দায়িত্ব পালন করতে গিয়ে ঠিকমতো খাইতে, ঘুমাইতে এবং একমাত্র নামাজ ছাড়া আর সব কিছু ঠিকমতো করতে পারতেছি না। বলার বয়সটা বুঝতে পারছি, এখন যে বইছি চোখে ঘুম ঘুম লাগতেছে। তো ইনশাল্লাহ আমাকে যেহেতু সুযোগ দিয়েছে আপনারা, আপনাদের এই মহতী সভা কিছু বলার জন্য আমি বলার জন্য চেষ্টা করব। আজকে এই সভার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তি আলহাজ মোহাম্মদ হোসেন ভাই, আলহাজ শাহজাহান আহমেদ ভাই এবং এই প্রস্তুতমান ভাই এবং খাজা ইরফান ভাই, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার প্রথম কথা হচ্ছে আমি অন্ধদেরকে কেমন ভালোবাসি এটা আপনারা না করলে বুঝবেন না। ওই যে পিছনে 2 জন আসছে, মেয়ে নিয়ে স্বামী স্ত্রী, ওনাকে জিজ্ঞেস করেন আমার নাম জাহাঙ্গীর, আমার বাড়ি বিসিকে, উনি আমাকে চিনে কিনা। একেবারে পিছনে বসছে, চিনে হ্যাঁ, নুরুজ্জামান চিনে। ওনারা স্বামী স্ত্রী আমাকে চিনে এবং ওনার বাচ্চাগুলো যখন ছোট ছিল
তখন আমি এই বাচ্চাগুলা কোলে কাকে নিতাম এবং সবসময় খোঁজ খবর রাখতাম এবং এখনো রাখি। এবং ওনারা আমার ভয়েসটা শুনলেই নারায়ণগঞ্জে যেই কোনো জায়গায় দেখলেন বলে যে আঙ্গির ভাই ভালো আসতেন এবং আমার সাথে কথাবার্তা বলে এবং আমি ওনাদের সাথে রাস্তাঘাটে চা নাস্তাও করি। তা এখন বুঝতে পারছেন যে আমি অন্ধদেরকে কত ভালোবাসি। শুধু অন্ধদেরকে না, এই সমাজে যারা প্রতিবন্ধী জন্মগ্রহণ করছে এটা আল্লাহর বিধান। আল্লাহ এদেরকে এভাবে করছে, আমাদের কিছু করার নাই। কিন্তু আমাদের করার হচ্ছে এদের প্রতি সহানুভূতিশীল দেখা। আমরা যে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ আমাদেরকে মানুষ রূপে দুনিয়াতে এখন সুস্থ রাখবে, এদের সেবা যদি না করি তাহলে আল্লাহর কাছে আমরা জবাব দিব কি? আমরা তো কিছুই করতে পারলাম না রাষ্ট্র সমাজের লেগে। তাই আমার চেষ্টা থাকবো এই যে দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে এদেরকে রিহ্যাবিলিটেশনের লেগে যারা একটু শিক্ষিত আছে, শারীরিকভাবে ভালো আছে, আমি চেষ্টা করবো আমাদের এলাকায় যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আছে এদেরকে মানে নামমাত্র মানে কাজ দেওয়া হয় যাতে প্রতি মাসে বেতনটা পেয়ে যায়। এরকম 2-4 জনকে আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। আর যদি এইরকম না পাওয়া যায়, এই যে অন্ধদের যে সন্তান আছে এরা যদি লেখাপড়া জানে এবং যদি কর্মঠ হয়, এদেরকে আমি ইনশাল্লাহ আমার পিছিয়ে এলাকায় যে সমস্ত ফ্যাক্টরি আছে এদেরকে এদের সন্তানদেরকে আমি ইনশাল্লাহ চাকরির ব্যবস্থা করব। এবং গত রমজানে আমরা চেষ্টা করছিলাম এদেরকে কিছু ঈদ সামগ্রী দেওয়ার জন্য। তবে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি যে আমরা যে প্রচেষ্টাটা করছি এই প্রচেষ্টাটা একেবারে নগণ্য এবং এই প্রতিবন্ধীদেরকে আইনা শহীদ মিনারের গরমের মধ্যে বসায়া সারাদিন অনেক কষ্ট দিছি আমরা, কিন্তু ওই পরিমাণে আমরা এদেরকে সহযোগিতা করতে পারি। তবে আশা করি ইনশাল্লাহ যদি আমরা যদি এই রমজান পর্যন্ত আল্লাহ পাক আমাদের হায়াত দেয়, আজকে সবার সম্মানিত প্রধান অতিথি মধ্যম জননেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ওনারা যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে এবং আমাদের এই যে আজকে যারা সম্মানিত অতিথি যারা আসছে ওনাদেরকে সাথে নিয়ে আগামী ঈদে প্রত্যেকটা প্রতিবন্ধীদেরকে আমরা যাতে ঈদ সামগ্রী যাতে ঘরে ঘরে পৌঁছায় দিতে পারি, আমরা ইনশাআল্লাহ এটার ব্যবস্থা করব এবং আরো চেষ্টা করব এই দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে কেউ যদি হঠাৎ অসুখ পড়ে, আমার নাম্বার আছে, এই যে আমাদের নেতার নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন এবং সবাইকে মনে করেন তাৎক্ষণিক ইনশাআল্লাহ চিকিৎসার ব্যবস্থা করব। এবং এতে কোনো গাফলতি আমার যত কাজ থাক, আমি রসুনগুলো যত কাজ থাক, যদি কোনো ভাই অসুস্থ হইতে আমাদের সমিতির লোকজন এত ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নাই, আমরা এর বিরুদ্ধে অ্যাকশন নেব। আর শেষ মেশ হলো এই আপনাদের আমি রসুনগুলো যেটা বলছে জনাব অ্যাডভোকেট আইবলে হাওলাদার বলছে, আপনাদের সাথে আমিও একমত। আমি চাই না যে কোনো মানুষ ভিক্ষা করুক, যেহেতু ভিক্ষা এমন একটা হালাল জিনিস, কিন্তু এটা একটু ঘৃণিত, আল্লাহ রাসূলও পছন্দ করে না এবং যেটা আল্লাহ রাসূল পছন্দ করতে এটা আল্লাহ পছন্দ করে না, এটা আমরা পছন্দ করি না। আমরা চাই আইবলে হাওলাদারের সাথে একমতে এক হইয়া আপনারা যদি রিহ্যাবিলিটেশন করেন যে ভাই আমি দোকান দিব, আমার ছেলেরা চালাবো, আমার ব্যবস্থা আছে করেন এবং আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনারা রিহ্যাবিলিটেশন করার জন্য। সময় খুব সংকীর্ণ, প্রধান অতিথি রয়েছে, উনি আপনাদেরকে দিক নির্দেশনা বলে দেবেন। এই বলে আমি আমার আজকের এই বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অন্ধকার সভার সভাপতি জনাব জাহাঙ্গীর আলম সাহেবকে। এবার আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জনাব তৈমুর আলম খন্দকার, মধ্যম জননেতা, অন্ধদের নয়নের মণি, হৃদয়ের স্পন্দন
নারায়ণগঞ্জের কৃতি সন্তান, ওনার বক্তব্য এখন পেশ করবেন এবং আপনারা সকলে তার জন্য দোয়া করবেন, এই কামনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সভাপতি আমাদের নারায়ণ কলা সমিতির জেলা শাখার সহ সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম, উপস্থিত বাংলাদেশের অন্ধ সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তি এবং প্রতিবাদী কণ্ঠ অ্যাডভোকেট আইয়ুব আলী, যে অন্ধ হয়েও আজকে MA এবং অ্যাডভোকেট। আমাদের মধ্যে আরও আছে যে একজন মোশারফ, সেও অন্ধ, সেও আল্লাহর রহমতে আমাদের পৃষ্ঠপোষকতায় আজকে আইয়ুবের অনুমতি। তারপরে উপস্থিত আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ, ঢাকা থেকে আগত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতা এবং কাউন্সিলর, আমাদের অন্ধ কল্যাণ সমিতি কেন্দ্রীয় কাউন্সিলর আব্দুল হক, সাংবাদিক। আমি আজ থেকে 40-45 বছর আগে যাদের নিয়ে এই অন্ধ কল্যাণ সমিতি শুরু করি, নারায়ণগঞ্জ সংঘ শুরু করি, এই অন্ধ কল্যাণ সমিতি উপাধ্যক্ষের খামার, তারপর শিকদা, বদির, তারা এখন মোটামুটি সবাই মৃত্যুবরণ করছে। তো দু একজনের লোকে দেখা হয়, প্রতি বছরই 2-1 বছর হয়তো বাদ যায়। আমার বিভিন্ন ব্যস্ততা এবং বিভিন্ন জটিলতার কারণে, বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদের কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে, কিন্তু প্রতি বছরই আমরা এই সাদা ছবিটা দেওয়ার চেষ্টা করি, ঈদ সামগ্রী দেওয়ার চেষ্টা করি, শীত বস্ত্র বিতরণ করার চেষ্টা করি। কিন্তু এখন যে নেতৃত্ব আছে আমির হোসেন, বুবু এবং আব্দুল হক, আব্দুল হক নেতৃত্বে আছে, তারাও এই অন্ধদের একটা সংগঠিত অবস্থা রাখছে। এই যে আমার সামনে বসা আছে, এও কিছু ওই প্রতিষ্ঠাতা লোক থেকেও আমাদের সংগঠন। আমি আইয়ুব আলীকে ধন্যবাদ জানাই। আইয়ুব আলী সম্পর্কে সে বলে গেছে আমার একটু ভুল বোঝাবুঝি আসতো, কিন্তু আমি দেখলাম যে প্রকৃতপক্ষে সে অন্ধদের প্রকৃত বন্ধু। আমরা এই যে 1984 সনে মিরপুরে আমরা অন্ধ হাসপাতালটা শুরু করি, চক্ষু হাসপাতালটাকেও চক্ষু হাসপাতালটা শুরু করি। আস্তে 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 এই চক্ষু হাসপাতাল একটা বড় হাসপাতাল করে এই হাসপাতালে যখন আমরা মিটিং করতাম, কোন চেয়ারের মধ্যে চেয়ারের মধ্যে একটা হাতল থাকতো, একটা হাতল থাকতো না। এই অবস্থাতে আজকে এই হাসপাতালটাকে গড়ে তুলছে। কিন্তু একটা কুচক্রী মহল এই হাসপাতালটা বিক্রি করে দেওয়ার, একটা ডেভেলপারের কাছে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা নিছে এবং সেটাকে জোরালো ভাষা প্রতিবাদ করতে গিয়ে আমাদেরই আউট করে দিয়েছে। ওই জায়গার স্থানীয় একজন MP, আসল নাম জানি না, ডাক নাম লিখি মিরপুরের, যেখানে আমাদের হাসপাতালটা আছে, সে বক্তৃতা দিচ্ছে এবং সে বক্তৃতা আমি ভিডিও দেখছি, যে বলছে নারায়ণগঞ্জ থেকে এসে তৈবুর আলম খন্দকার বদির সংস্থা দখল করছে, এখন আইসা এই মিরপুরে আইসা অন্ধ হাসপাতাল, চক্ষু হাসপাতাল। কিন্তু ওই লোক তো জানে না যে জন্ম দিচ্ছে আমরা, প্রতিষ্ঠা করছে আমরা। কিন্তু সব জায়গায় এখন একটা শৌখিনের দল থাকে, যে কোনো কাজে আগাইতে পারে। বহু চেষ্টা করি কাজ করার জন্য, এই অন্ধদের প্রতিষ্ঠা করার জন্য, বধিরদের প্রতিষ্ঠা করার জন্য। প্রায় 100 কোটি টাকার মূল্যের একটা জায়গা আমি বধিরদের জন্য লালবাগে একটা বধির কমপ্লেক্স করার জন্য কি করছি,
এই ব্যবস্থা নিছি। আমি এই জন্য দেশনেত্রী খালেদা জিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি না থাকলে এই জায়গাটা আমি নিতে পারতাম, কিন্তু পরবর্তী সময় দেখা গেল কি যে হাজির সেলিম সেই জায়গাটা দখল করে। আমি এইটা নিয়ে সরকারের সাথে বহু দেন-দলন করেছি, কিন্তু সেই দেন-দলন আমি এইটা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গেছি, শেখ হাসিনার কাছে গেছি, সেখানে মিটিং হয়েছে, তিনি কমিটি করে দিচ্ছে, উচ্চ পর্যায়ে কমিটি করে দিচ্ছে। সেই কমিটি এই বৈদিক সংস্থার পক্ষে রায় দিচ্ছে যে না, এই জায়গা বৈদিক সংস্থাকে বিদায় দেওয়া, কিন্তু আজ পর্যন্ত সেই জায়গা আমরা বুঝে পাই। কিন্তু ষড়যন্ত্রের ইয়ে থেকে আমি বাঁচতে পারি না। আমাকে এই 100 কোটি টাকা জায়গা নিয়ে আমাকে বেড়ে ফেলার পরিকল্পনা করতে হচ্ছে। তারপরে তারা এই সরকার, আওয়ামী লীগ সরকার, আমাকে সেখানে আমার সভাপতি পদ থেকে ছিনিয়ে নিয়ে গেছে, ছিনিয়ে নিয়ে সরকারি লোক বসায় সেটা লুটপাট করে। প্রশ্নটা হলো যে যাদের জন্য আমরা করি তারাও বিষয়টা বোঝে না, তারাও তাদের ছাত্ররা বোঝে না, তারা শুধু নগদটা চায়। আব্দুল হক একটা কথা বলছে, একটা ঘটনা, এই ঘটনাটা 88 সনে আমি বন্যার সময় বললাম যে আমি তবে একটা লজেন্স ফ্যাক্টরি করে আমি কিছু ফান্ড করছি, বাকি টাকা আমি দিয়ে একটা লজেন্স ফ্যাক্টরি করে দিবি এবং তারা ভিক্ষা করতে পারবে, এইটাই শর্ত। কিন্তু এরা এই সাইদ আলীর চাষা একদিন দৌড়ে আমার চেম্বার আইসে, আইসা কয় বাবা কি হয়েছে ব্যাপার, তোমরা মিটিং করতেছো, তোমার গাড়ি ভাঙবো। কেন গাড়ি ভাঙবো? তুমি এখন টাকা দাও। আমি বলছি যে আমি টাকা দেবো না, আমি এখন লজেন্স ফ্যাক্টরি করে দেবো, তারা লজেন্স বিক্রি করবে, তারা জীবিকা নির্ভর করবে। কিন্তু তারা এই টাকাটা তাকে পছন্দ হয়। আমি রোশন আমার প্রায় বলে যে আপনি কেরানীগঞ্জে অন্ধক জায়গা কিনা দেওয়ার জন্য আপনি টাকা দিলেন, আপনার নারায়ণগঞ্জের জায়গা কিনা দেন না। যখন আমার প্রচুর ইনকাম ছিল তখন তো জায়গার দাম অনেক কম ছিল। ওই সময় যদি তোমরা এই ওই যে ফান্ড আমি করছিলাম এবং আমি নিজেও আরো অনেক টাকা দিতেছিলাম যে আমি একটা লজেন্স ফ্যাক্টরি করে দেবো, এই এলা সাক্ষী, এই যে আব্দুল হক সাক্ষী, এলা সাক্ষী। কিন্তু তোমরা ঠিক আছে না কথা, যে আমি লজেন্স ফ্যাক্টরি করে দেই, তোমরা ভিক্ষাটা করো না। কিন্তু তখন তারা মানে নাই, বাধ্য হয়ে আমি টাকা আমি অন্য হারে দিয়ে দিচ্ছি তাদের, তারা ওই জায়গায়। তবে আমি যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, আমি যদি সুযোগ পাই, আমার একটা ইচ্ছা আছে যে আল্লাহর রহমতে আমি অন্ধদের পুনর্বাসন করার জন্য আমি একটা জায়গা যোগাযোগ সংস্থায় পাই, আমি করে দেব। আমি বানাইছি লন্ডন আমেরিকাতে বড় বড় দায়িত্বে কাজ করতেছে। আমি আমার সম্পদ, আমি চাই এই সম্পদের উপার্জিত অর্থ সম্পূর্ণ এই অন্ধ, বধির এবং গরিবের জন্য ব্যয় হয়। আমার মেয়েরাও স্বচ্ছন্দে এটা স্বাগত জানাইছি। আমি রুশেন প্রায় আমার বড় মেয়ে ফেরেশতা মারিয়াম খন্দকার সাহেবের কথা বলে, সে নিজেও, আমার মেয়েও এই বিএনএসবির জাতীয় অন্ধ কল্যাণ সমিতির একজন কাউন্সিলর, তার সাথে যোগাযোগ করে আপনি শুনলেন যে এই গর্ভবতী মহিলার ডেলিভারির জন্য 10,000 টাকাও পাঠাইছে। আমার সন্তানদের আমি ওইভাবে বলে রাখছি। এখন কত হল যে যাদের জন্য কাজটা, এরা তো দায়িত্বটা বোঝে না, এদের জন্য যে আমরা প্রতিষ্ঠা করতেছি এটা তো বোঝে না। এই যে হাসপাতাল আজকে বিক্রি হয়ে যেতেছিল, এই আইয়ুব আলীর সহায়তায় আমরা সেখানে রক্ষা করছি। আইয়ুব আলী যদি আগায় না আসতো, আগায় না আসতো, এই হাসপাতালের জায়গা বিক্রি হয়ে গেছে, বদির সংস্থার জায়গা বিক্রি হয়ে যায়, হাসপাতালের জায়গা বিক্রি হয়ে যায়। কাহা তো কিভাবে আমরা রক্ষা করব? নারায়ণগঞ্জে এক জায়গা নিলাম, জায়গা অর্ডার হইল, কিন্তু মন্ত্রণালয় অর্ডার দিয়েছে, কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এই জায়গাটা আমাদের দখল ছিল না, আর আমরা তখন আর ক্ষমতায় ছিলাম। এখন সবাই বলে, বক্তৃতার মঞ্চে বলে যে প্রতিবন্ধীদের জন্য করতে হবে, অন্ধদের জন্য করতে হবে, বধিরদের জন্য করতে হবে। আমরা আন্দোলন করে একটা আইনও করলাম, প্রতিবন্ধী নেতারা এটা আন্দোলন করলো, সেটা প্রতিবন্ধী সুরক্ষা আইন 2013।
কিন্তু ওই আইনের একটা ধারা এই শেখ হাসিনা সরকার বাস্তবায়ন করে, একটা ধারা বাস্তবায়ন করে। তারপর এই যে কোটা সিস্টেম, ইয়েদের জন্য, প্রতিবন্ধীদের জন্য আলাদা কোটা আছে। বিশেষ করে যে অন্ধ বডি, এখন সমাজ কল্যাণ যে সচিব, তার সাথে আমার মিটিং এর মধ্যে একদম টেবিল থাপড়াথাপড়িতে শুরু করে অনেক হটটক হয়ে গেল। কি যে আমরা তো এতিমদের আর প্রতিবন্ধীদের এক জায়গায় নিচ্ছি। আমি বললাম যে বাংলাদেশের দুইটা প্রভাবশালী ব্যক্তি, একটা হলো বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেও এতিম, তারও বাপ মা নাই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তারও তো বাপ মা নাই। তো সেও কি এই প্রতিবন্ধী কোটা করবে? আমারও তো বাপ মা নাই। মানে আপনার সচিব আপনার বাপ মা আছে কিনা আমি জানি না, কিন্তু আমার তো বাপ মা নাই। তো আমি কি প্রতিবন্ধী কোটা করবো? এইভাবে সরকার বুঝামূল দিয়া প্রতিবন্ধীদের ই করে রাখছে যে নামে প্রতিবন্ধীদের সাহায্য, কাজে এটার মধ্যে কোনো কিছু নেই। আরেকটা বিষয় দুঃখজনক যে প্রতিবন্ধীর যে ফান্ড, এই ফান্ডও এই সংস্থাগুলি পায় না। দেখা গেল সচিবের বাপের নামে এই একটা ছোট্ট হাসপাতাল করছে এই ফান্ডের টাকা দিয়ে, অথচ না বললেও তোর বাপের, তার টাকা না, সে করুক। প্রত্যেক সচিব রাষ্ট্র, মন্ত্রী রাষ্ট্র, সবাই এক একটা করে করুক, এটা জনগণের উপকার হয়। কিন্তু সেটা যদি তাদের নিজের টাকায় করে, সে তো তার নিজের টাকায় করে না, করে হইল সরকারি ফান্ডটা ওইভাবে ইউটিলাইজ করে। এখন এই যুদ্ধ করতে 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 টায়ার্ড হয়ে গেছে। কারণ যাদের জন্য যুদ্ধ করি তারা নগদটা বুঝে, কিন্তু তাদের জন্য যে আমাদের যুদ্ধ, এই হাসপাতালটা যুদ্ধ আজকে চলে যেত। তো এই যে মানুষ বিনা পয়সায়, মাত্র আগে আসলো 20 টাকা, আমরা করছি 100 টাকা, 100 টাকার টিকিট দিয়ে সে চিকিৎসাটা পায় আমাদের হাসপাতালে। 100 টাকার টিকিট দেওয়ার পায়, এবং নামে মাত্র মূল্যে এই যে আমরা চশমা ইম্পোর্ট করি, চশমাটা দিই। তারপরে আমার এখানে যে ওই যে সানি এখানে ইউআর ছিল, যে কয়েকবারে এখানে আসছে প্রাইমারি এই খন্দকার মাহবুব আসছে। তারপরে এই যে আইবি রহমান, যিনি 21 গ্রেনেডে উনি ওই যে আওয়ামী লীগের জিল্লুর রহমান সাহেবের ওয়াইফ, এবং আওয়ামী লীগের মহিলা লীগের সভানেত্রী। এই আইবি রহমান আমাদের বিএনপি সেক্রেটারি ছিল, এবং উনি খুবই অমানিক, এবং ওনার আল্লাহ জান তাকে বেশ করে। তিনি অত্যন্ত পরিশ্রম করতে প্রত্যেকটা। আমরা তার সাথে বিভিন্ন এলাকায় গেছি এই অন্ধদের ইয়ের জন্য। তা আমাদের মূল উদ্দেশ্যটা ছিল যে অন্ধরা কোনো ভিক্ষা করতে হবে, এবং এই জন্যই ওই সময় যখন আমি স্কুল করি, এখন তখন প্রচুর ইনকাম করতাম, এই কাজই করতাম। আমার সংসারে কোনো 10 টাকা দিতে হয়নি। এই বিভিন্ন সংগঠন করতাম, এবং আমি অন্ধরা যাতে ভিক্ষা করতে না হয় সেই পদক্ষেপটার জন্যই আমি কিন্তু এই লজেস ফ্যাক্টরিটা করে দিয়েছিলাম। তা আমি আইবলের বলছি যে তোমাকে সর্বপ্রকার সহযোগিতা করব, তুমি এই সব অন্ধদের সংগঠিত করো। নারায়ণগঞ্জের জন্য আমি একটা ফান্ড করতে রাজি আছি, আমি ফান্ডটা দিতেও রাজি, আমি নিজেও ব্যক্তিগতভাবে ফান্ড দিতে রাজি, এবং 1 লক্ষ টাকাই দিব, কম দেব না। কিন্তু কথা হলো এটা ম্যানেজমেন্টের মধ্যে তো আমি লোক পাই না। একজনের সেক্রেটারি করলাম, তার কাহিনী আর বলতে চাই না, এটা আমির হোসেনরা জানে, এবং বিভিন্ন কেউই তো দাঁড়িয়ে আমরা বিভিন্ন লোক লাগে এইটা করার জন্য, একা করা যায় সেইভাবে সহযোগিতার পাই না। সমাজের কাজ করতে থেকে এখন মানুষ নিজের লাভটা কোন জায়গায় দখল করবো, কোন ফুটপাথ দখল করবো, কোন ঘাট দখল করবো, কোন গার্ডেন দখল করবো, এগুলো নিয়ে এখন মানুষ ব্যস্ত থাকে। যেমন আমাদের অন্ধদের সেবা করা, এবং যারা প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, তাদের যারা কথা বলতে পারে না, বধির, তাদের সেবা করার জন্য আমাদের দায়িত্ব, এবং তাদের সেবা করে যেন আমরা আল্লাহকে সন্তুষ্ট পেতে পারি, এটা মানুষ বুঝতে চায় না। খালি নিজের পেটটা কিভাবে করবো সেইভাবে। নতুবা যদি সহযোগিতা এরকম পাওয়া যায় তো কাজ করতে তো রাজি আছি। আমার জীবনের ইনকাম আমি দিয়ে দিতে রাজি আছি। আমার কোনো অন্য কোনো খরচ নাই। মানুষের সেবা করা ছাড়া আমার অন্য কোনো টার্গেট নেই। আমি মানুষের সেবাটাই আমার রাজনীতি, মানুষের সেবাটাই আমার ধর্ম, মানুষের সেবাটাই হলো আমার নৈতিকতা, এবং মানুষের সেবাটাই আমার আদর্শ।
এর জন্য যেখানে কম্প্রোমাইজ করতে হয় করি, যেখানে কম্প্রোমাইজ করা দরকার নাই সেখানে বিরোধী করি। তা আমি এখন আইওয়ালের পাইছি না, আমি পাইছি, আব্দুল হককে পাইছি, তাদের সংগঠন আইওয়ালের দিয়ে পাইছি। আমাদের সম্পত্তি রক্ষা হয়েছে, আমাদের কয়েক 100 কোটি টাকার সম্পত্তি আজকে ব্যাহত হয়ে এই সম্পত্তিটা আজকে আমরা রক্ষা করতে পারছি। নতুবা আমরাও ওই জায়গাতে চলে আসবো। হ্যাঁ, আর যদি ওই এমপিরা থাকতো তো আমাদের অবস্থা গুরুচরণ হয়ে গেছে। যাই হোক, আল্লাহ রক্ষা করছে, আল্লাহ মেহেরবান। এবং আমি আপনাদের সাথে ইতিপূর্বে যেভাবে ছিলাম আগামীতেও থাকবো। আমি এই কমিটিটা নানুজি কমিটিটা সাবেক করবো এবং দিয়েছে এই আমার জাহাঙ্গীরও পাইছি কাজ করার জন্য ইন্টারেস্টেড। এখন ইন্টারেস্টেড হলে কাজে কমিটি করার জন্য, কমিটিতে নাম দেওয়ার জন্য অনেক লোক পাওয়া, কাজ করার জন্য কোনো লোক নেই। এই হলো সমস্যা। আর আপনারা যদি ধৈর্য ধরেন আর সহযোগিতা করেন, ইনশাল্লাহ আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা আমি অবশ্যই করব। এবং এই অন্যদের মধ্যে কোনো বিরোধ থাকা যাবে। এই গ্রুপ আমার কাছে কি করবো, বিনাল গ্রুপ ইয়ের মতন করবো, এই গ্রুপটা অন্তর্গত কিভাবে পুনর্বাসন করতে হয় আমাদের সাথে কি আমরা যে পাপটা করি, পাপটা থেকে মুক্ত পাওয়ার জন্য, আল্লাহ রহমত পাওয়ার জন্য এই কাজে জড়িয়ে ছিলাম। শেষ তো আমার হাত ধরে আছে সব খালি সামনে তো ঘুরে সামনে যেমন বুঝা কিন্তু ঈদের সময় সেভাবে এটা হয় নাই, অনেক রোদ্রে বসা থাকা, কিন্তু আশা করি আগামী 3-4 মাস আমি আর দেশের বাইরে যাবো না এবং এই রমজানে এখানেই থাকবো। ইনশাল্লাহ যদি হজ করতে না যাই, উমরা করতে না যাই, এবং আমি নিজে হাতে আপনাদের ইচ্ছা করবি। এক সাইডে কারণ আব্দুল হক আব্দুল হক দৌড়াদৌড়ি লাগাইছে সামনে যান না, সামনে যান না, এদিকে তাকান। এত সামনে যাবেন, আরো পিছে, আরো পিছে, এদিকে ঘুরাই দেন, এদিকে এটা ঘুরে দেন। এদিকে 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 কোন ভাই একটু ঘুরেন, একটু ঘুরেন, এদিকে একটু পিছে যান। এই যে আমার দলের না বলবো না, বলবো না, যান যান যান, এই বরাবর যান, এই বরাবর যান, ওকে এই বরাবর যান। একজন করে না, একজন করে আপনারা বল এই জায়গায় দাঁড়ান। এদিকে 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 আরে রান্না বন্ধ করে কে কি আপনার ডন ভাই নেক্সট দেখবে অমিতুল ইসলাম অভিনীশ, তুই প্রথম থেকে আসো। এদিকে ধরেন আমার গাড়ি ভাঙতে গেছে, লাগবে না। স্যার আমি তো ছোট আসছিলাম মুভি গেছে স্যার মুভি রাসেল রাসেল
এই দুজন করে ডাকিয়ে না আমি আসিনি জায়গা সামনে বাবু না ডাক দেন যে আপনারা পাইছেন পাইলে সরেন আস্তে আস্তে আইলে দিবেন এক দুজন করে ডাকেন এদিকে বড় ওই বাইরের লোক বসে বাইরের লোক বসে আরে এনে লোকজন কে এদিক যান কাজ করে দিল না যান করবে দেন খাবার লেগেছি একজন পাইছে একটা পাইছে স্টেশন চলে যাও এই সব স্টেশন চলে যাও আরে এত চিল্লা চিল্লি কে আব্দুল মান্নান আচ্ছা বাকি জামা মিয়া এই জামাল ভাই এবার হলো বন্ধু মিয়া এই বন্ধু আমি তো হাসি না এই বেটা আমি তোমার নাম কি আসবে
কবির হোসেন বন্ধ করে দাও। কবির